নমস্কার, এএনএন নিউজে আপনাদের স্বাগত। আজকে আমরা বসে আছি একজন বর্ষিয়ান রাজনীতিবিদের সাথে, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অনেক পুরনো নেতা শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদা নমস্কার, আমার সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই রাজনীতিক পরিবেশ, এই অবস্থায় পরিবেশটা কি দেখছো তুমি? মানে আগামী দিনে কি দাঁড়িয়ে, মানে লোকসভা নির্বাচন সামনে, 2 মাসও বাকি নেই, এইখানে নির্বাচনের পরিবেশটা কিরকম তৃণমূল বিজেপি সব মিলিয়ে মিশিয়ে? না, প্রথমে প্রচারের আগেতে ভয়ঙ্কর প্রচার আর কিছু কিছু ঘটনা, ইনসিডেন্ট একটুখানি আমাদের ব্যাকফুটে দিয়ে নিয়ে এসেছিল, এটা ঠিক কথাই। কিন্তু একটা কথা আমি বারবার ভাবি যে বাংলার তো অধিকাংশ মানুষ এখনো সেই জায়গায় পৌঁছনি আর্থিক দিক থেকে। তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো তাদের মানসিকভাবে এতটাই খুশি রেখেছে যে তাদের আমরা আশা প্রত্যাশা আমাদের যে সেখান থেকে আমরা ভোটটা পাবই। প্রশ্ন হয়ে গেল একটা কতগুলো ইনসিডেন্ট, কতগুলো বড় বড় ইনসিডেন্ট ঘটলো, যেগুলো আর যে কোনো কারণেই হোক দেখা যাচ্ছে আজকে যত বন্ডের ইতিহাসগুলো বেরোচ্ছে দিল্লি থেকে, তাতে দেখা যাচ্ছে যত কারাপ্টেড ওষুধ কোম্পানি, তারপরে অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো নানা কারণে পর্যদস্ত হয়েছে নানা এজেন্সির মাধ্যমে, তারাই সব থেকে বেশি বন্ড কিনেছে। এইসব কথাগুলো যত প্রচারের আলোয় আসছে তত আমি যেন মনে হচ্ছে আমার বিজেপি ব্যাকফুটে চলে যাচ্ছে। এক প্রধান প্রতিপক্ষ বিজেপি, মানে প্রথম তোমরা ব্যাকফুটে ছিল ঘটনার জন্য, এখন এইটার মাধ্যমে বিজেপি ব্যাকফুটে যাচ্ছে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট সিলেকশনে বিজেপি কিন্তু খুব ব্যাকফুটে চলে গেল। সব পার্টি এক এক করে তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিল। বিজেপির সর্বভারতীয় দল যারা মানে মনে বলছিল 400-500 বলেই যাচ্ছিল যারা, তারা আজকে যেন মনে হচ্ছে পশ্চিমবাংলা অন্তত পক্ষে ব্যাকফুটে চলে গেছে অনেকটাই। আর পাশাপাশি আমাদের দলের মমতা আহত হওয়ার পর একটুখানি সে বেরিয়ে পড়েছিল ঠিকই রাস্তা নির্বাচনী কাজে, কিন্তু একটুখানি সেইভাবে ঘুরছে না। কিন্তু অভিষেক যে রাস্তায় নেমেছে, অভিষেকের নামাটা এবং তার বক্তব্য রাখাটা সত্যিই আমি নিজে বুঝতে পারছি যে মানুষের মনের মধ্যে দারুণ প্রতিক্রিয়া হচ্ছে। যে কথায় কথায় বিজেপিকে চ্যালেঞ্জ করছে এবং সেই চ্যালেঞ্জ বিজেপি গ্রহণ করছে না। বিজেপি একটা প্রচার করলো যে আমরা এত টাকা দিয়েছি, এত টাকা দিয়েছি, এত টাকা দিয়েছি, মুখ্যমন্ত্রী মানে তৃণমূল মিথ্যে কথা বলছে। এই জায়গাটায় দাঁড়িয়ে অভিষেক কনস্ট্যান্ট যে চ্যালেঞ্জ করছে এবং অভিষেকের সভাগুলো যেভাবে মানুষ মানে উপচে পড়ছে, ঠিক এই জিনিসটা হয়েছিল কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে। ও তখন জনজোয়ার করেছিল, সেই জনজোয়ার বিজেপির আগ্রাসনটাকে রুখে দিয়েছিল। এবারও আমি তোমাকে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের যৌথ উদ্যোগে আমরা এই বাংলায় বিজেপির আগ্রাসনটাকে সম্পূর্ণ রুখে দিতে পারবো। আচ্ছা, এই যে সিএএ নিয়ে কথা হচ্ছে, তোমার কি মনে হয় এটা সিএএটা আমাদের এই নির্বাচনে কতখানি প্রভাব ফেলবে এবং তাতে কে লাভবান হবে? সিএ বিজেপির বিরুদ্ধে যাচ্ছে কেন? আলটিমেটলি প্রথমে কিছু কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষরা ভেবেছিল তো আমাদের নাগরিক হয়ে গেলাম। আমরা এখন যেটা বলছি মানুষকে, কালকেও ছিল আমাদের মিটিং, ভিক্টোরিয়া স্টারেও আমাদের মিটিং ছিল, পাবলিক মিটিং, সেখানে কিন্তু বহু মানুষ অংশগ্রহণ করছে এবং তারা এটা মনে করছে যে আমরা নিঃশর্ত তো নাগরিকত্ব পেতে পারি। ভারতবর্ষের আদি নাগরিক তো আমরাই, যেখানেই থাকি না কেন। বাংলাদেশ হয়ে গেছে একটা ঐতিহাসিক কারণে, যেখানেই থাকি না কেন আজকে ভারতবর্ষে, এই ভারতবর্ষে আসার পর ভারতবর্ষের আদি নাগরিক তো আমরাই। আমাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে কেন? এই যে জায়গাটা তৈরি হয়েছে এবং ওদের মধ্যে প্রচন্ড কনফিউশন চলছে, অ্যাপ্লাই করবে কি করবে না, করবে কি করবে না, এবং কিছু লোক করেওছে, করার পর থমকে গেছে ব্যাপারটা।
আমার ধারণা আলটিমেটলি এরা এই সিএ এর ফাঁদে পা দেবে না, আলটিমেটলি অধিকাংশ লোক দেবে না। তো এর নির্বাচনী প্রভাব অটোমেটিক্যালি আমাদের পক্ষে যাবে। আচ্ছা, কিন্তু তোমাদেরকে আর কারণ মতুয়াদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য যেভাবে বিভিন্ন প্রকল্প তৈরি করেছে এবং তারা বেনিফিট হচ্ছে, এক। দুই, মতুয়াদের যে যেসব জায়গাগুলো তাদের মেন জায়গা, এখানকার আমাদের যেটা মেন মতুয়াদের, সারা ভারতবর্ষের মতুয়ারা আসে। আমরা গিয়েছিলাম মিটিং করতে বটগায়। হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে কি, যেখানে শান্তনু ঠাকুর বা মতুয়া যারা নেতা, বীণাপাণি মা যেখানে, সেই মন্দির, সেখানেই কিন্তু ভারতবর্ষের সমস্ত মতুয়ারা আসে। ওইখানকার যে সার্বিক যে উন্নয়ন সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। এটা সবাই জানে, যে মতুয়াদের প্রতি সব থেকে বেশি মানে মানে অনুভূতি যার মধ্যে কাজ করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি বলতে চাইছো যারা এই সিএ এবং বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তাদের জন্য সেটা ভুলবেন না বলে তুমি আশা করছো, এবং সেই দিকে ভোটটা তাহলে তোমার দিকেই আসবে, তৃণমূলের দিকেই। ওই আরে মতুয়াদের মধ্যে ওদের যে এমপি শান্তনু ঠাকুরকে ওদেরই দলের এমএলএ বলে যে গাঁজাখোর, এসব কথা কেউ বলে? মানে ওদের নিজেদের মধ্যে একটা আন্তরিক মানে নদীয়ার এমএলএ ওই যে মানে মুকুটমণি অধিকারী, না আরেকজন অন্য, এটা যে মানে ওদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে এবং সেখান থেকে তোমরা লাভবান হবে। এবার চলে আসছে সিএ, দক্ষিণ ভারতের সিএ বহু জায়গাতেই সিএ বিজেপির উপর নতুন আঘাত, এবং সেইভাবে প্রচারটা সেটাও নিশ্চিতভাবে অলরেডি দক্ষিণ ভারত থেকে যে খবরগুলো কাগজে আসছে দেখতে পাচ্ছি, তারা সিএ তীব্র বিরোধী। আচ্ছা, এবং বাংলাতেও সিএ বিরোধী হাওয়াটা উঠছে আস্তে আস্তে। এখানে সাথে সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে ইদানিং কালে যে কয়েকটি ঘটনা ঘটে, সন্দেশখালী বা গার্ডেন রিচে ইলিগেল বা সারা কলকাতার ইলিগেল কনস্ট্রাকশনের যে একটা কথাবার্তা চলছে, সেইটা কতখানি ভোটে প্রভাব পড়বে? না, প্রভাব তো একটুখানি পড়বে, একবারে পড়বে না বললে ভুল হবে। সেকশনাল ব্যাপারটা যদিও, কিন্তু এই এতগুলো 11 জন মানুষের মৃত্যু হলো, এর একটা প্রভাব মানুষের মধ্যে থাকে। তো সেটা আমাদের ট্যাকেল করার উপর নির্ভর করে। মমতার সঙ্গে সঙ্গে টাকা বলে দিয়েছেন চিকিৎসা এবং যারা মারা গেছে তাদের জন্যে। এবং এই মুহূর্তে যদি কলকাতা কর্পোরেশন খুব স্ট্রং অ্যাকশন নেয়, যে আমি দেখবো আইডেন্টিফাই করে এই কলকাতা শহরে কতগুলো বাড়ি ইলিগাল আছে, কতগুলো বাড়ি অন্যায়ভাবে তৈরি হয়েছে, সেইগুলো আইডেন্টিফাই করে যদি সেগুলো সম্পর্কে একটা দ্রুত ব্যবস্থা নেয়, তাহলে মানুষের মন পাল্টাবে, নিশ্চয়ই পাল্টাবে। আর সন্দেশখালীর ব্যাপারটা কতটা প্রভাব পড়বে? এটা আস্তে আস্তে স্থিমিত হয়ে যাচ্ছে, কারণ এত তাড়াতাড়ি, আমি তো কৃষিমন্ত্রী, আমার কাছে অলরেডি 100 জন চাষির একটা আবেদন এসছে যে আমরা বেরি চাই না, আমরা আমাদের জমি চাষ করতে চাই। আমরা সঙ্গে সঙ্গে কৃষি দপ্তরের সমস্ত যারা বৈজ্ঞানিক আছে তাদের, যারা এমনি অফিসার আছে তাদের পাঠিয়ে দিয়েছি। তারা গিয়ে ওই মাটিতে কিভাবে চাষ করা যাবে, যে আমাদের যে সল্ট টলারেন্ট ধান বের করেছি আমরা, সেই ধান হতে পারে অন্যান্য কি, ওরাও আনাজে বেশি উৎসাহী, কি আনাজ হতে পারে সেখানে কাজ চলছে অলরেডি। কি সার দিতে হবে, কিভাবে সেখানে চাষ হবে, আমাদের লোকরা কাজ করছে। মানুষ ওখানকার যারা জমি যাদের চলে গিয়েছিল ফেরত পেয়েছে তারা খুশি। ওখানকার এমএলএ তো আমাদের, তার বিরুদ্ধে কিন্তু খুব একটা কোনো ক্ষোভ নেই, দেখবে লক্ষ্য করে। অন্যের বিরুদ্ধে ক্ষোভ আছে, কেউ মানে পঞ্চায়েত হ্যানা তেনা, কিন্তু ওখানকার যে বিধায়ক তার বিরুদ্ধে কিন্তু মাহাতো, তার বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। তো ওখানকার চাষিরা তোমাদের সঙ্গে যোগাযোগ করেছে, ওরা চাষবাস করতে চায়, সেই ব্যাপারে তোমার দপ্তর? অলরেডি আমাদের ওখানে মাটি পরীক্ষা শিবির হয়েছে, এবং সেখানে মাটি পরীক্ষা শিবির করে আমরা সেখানে কিভাবে চাষ করা যাবে তাদেরকে অ্যাসিস্ট্যান্স দিতে সাহায্য দেওয়া আরম্ভ করে দিয়েছি। তো সেইভাবে সন্দেশখালীটা ওইভাবে তোমরা এইভাবে প্রশাসনিক এবং রাজনৈতিক ম্যানেজ করা, এবং যেহেতু ওখানকার যারা মাসলম্যান ছিল
তারা এখন কারাগারে রয়েছে, তাতে মানুষ অনেকটা খুশি। এবার আসছি তোমার দপ্তরের ব্যাপারে। তো এই ইলেকশনের আগে পর্যন্ত তোমার দপ্তরে যে সব থেকে বড় জিনিস যেটা তুমি করে থাকতো, যেটা পেয়ে খুব সফল হয়েছে, সেটা কি বলবে এবং কিভাবে হয়েছে? আমাদের দপ্তর অ্যাকচুয়ালি এই বিজেপি সরকার 7 বার কৃষি কর্মণ পুরস্কার দিয়েছে। আচ্ছা, বিজেপি সরকার কৃষি দপ্তরকে দিয়েছে? মোট 7 বার দিয়েছে। আচ্ছা, 6 বার আমরা পেয়েছি। ও আচ্ছা, মোট 7 বার হয়েছে, সেখানে 6 বার পশ্চিমবঙ্গ পেয়েছে। তারপর দেওয়া বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আমরা দিল্লির রেকর্ড অনুযায়ী আমরা মোদী সরকার বলেছিল কৃষকদের আয় দ্বিগুণ করবে। রিজার্ভ ব্যাংকের হ্যান্ডবুক বলছে একমাত্র পশ্চিমবাংলা যেখানকার কৃষকরা আয় বাড়িয়েছে 3 গুণ। আর দিল্লির রেকর্ড যেটা ICAR, তাতে দেখা যাচ্ছে, ওটাই তো আমাদের কন্ট্রোলিং বডি, তাতে দেখা যাচ্ছে 20টা বড় রাজ্যের মধ্যে হাইয়েস্ট মানে আমাদের আয় আমাদের রাজ্যে সবচেয়ে বেশি, আর আমাদের রাজ্যে কৃষকদের ঋণ সবচেয়ে কম। এক, আমরা মানুষকে কৃষক বন্ধু দিচ্ছি 10,000 টাকা, কেন্দ্র দেয় 6,000 টাকা। ওদের অনেক শর্ত আছে, আমাদের কোনো শর্ত নেই। যার জন্য আমাদের এই যে 1,03,00,000 লোককে আমরা দিচ্ছি, এই 1,03,00,000 লোকের নামের তালিকা কিন্তু আমরা দিল্লিকেও দিয়েছি। ওরা তো সেখানে 37 লক্ষ পার করতে পারছে না। এই তথ্যই ওদের দিয়ে দেওয়া হয়েছে যে আমরা পাচ্ছি, তোমরা করো। ওরা করতে পারছে না, কারণ ওদের এত কন্ডিশন আছে ওখানে, সেই কন্ডিশন কোনো ফুলফিল হচ্ছে না, ওরা দিতে পারছে না। 1, 2, দেখো আমরা চালের উৎপাদনে অন্ধ্র চিরকাল প্রথম ছিল, এখন আমরা প্রথম। ধানের উৎপাদনে, পাটে আমরা প্রথম সারা ভারতবর্ষে। আমরা সবজিতে ভারতবর্ষে আমরা প্রথম রাজ্য। আমাদের রাজ্যে ডালের উৎপাদন যেটা আগে ছিলই না প্রায়, এখন অনেকটা বেড়ে গেছে। ভুট্টা 650% গ্রোথ হয়েছে। সমস্ত ক্ষেত্রে কৃষিতে একটা অভাবনীয় উন্নতি করেছি। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্যে কখনো যন্ত্রায়ন ছিল না। তুমি জানো এটা খুব ভালো করে, যে সব রাজ্যে যখন যন্ত্র দিয়ে চাষ হয়, আমাদের রাজ্যে যন্ত্র দিয়ে চাষ হতো না। র্যাপিড উন্নতি হচ্ছে। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কৃষি বিজ্ঞান কেন্দ্র হচ্ছে আমাদের কুচবিহারে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ে। মানে কৃষির সার্বিক উন্নতিটা ভারতবর্ষের নিরিখে আমরা অনেক আলু উৎপাদনে আমরা বেড়ে গেছি না। আলুর উৎপাদনে আমরা ভারতবর্ষের দ্বিতীয়, প্রথম রাজ্য উত্তরপ্রদেশ, কিন্তু জমির পরিমাণে যদি দেখো তাহলে আমরা প্রথম। জমির পরিমাণে যদি দেখো উত্তরপ্রদেশের তুলনায় আমরা প্রথম। আমরা আর একটা জিনিস করছি, যাতে আমাদের আলুর বীজ আনা আস্তে আস্তে কমে যাচ্ছে। সেটা হলো, প্রথমে আমরা আলু তৈরি করছিলাম অ্যারোফোনিক সিস্টেমে, ওই বাতাসে আলুর চাষ হচ্ছিল, ওই টেবিলের উপরে গাছ পুঁতে তলায় স্প্রে করে গাছ হচ্ছিল। এখন একটা নতুন পেরুর সঙ্গে আমরা চুক্তি করে রুট কাটিং একটা ব্যবস্থা করেছি। তার থেকে যে বীজ বেরিয়েছে তাদের দারুণ আলু হচ্ছে, বড় বড় আলু হচ্ছে। পেরুর সাথে মিলে করছি আমরা, এবং সেটা আমরা ব্যাপক সফল হয়েছি। এবং আমাদের খুব বেশি দিন লাগবে না উত্তরপ্রদেশ বা পাঞ্জাব বা হরিয়ানা থেকে বীজ আর আনতে হবে না। সব দিক থেকে সার্বিকভাবে মানে মমতা কৃষি দপ্তরটাই খুব সিনসিয়ারলি নেয়। এবং আমি খুব, ধরো আমার সপ্তাহে 4 দিন আমার প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা করে মিটিং করে আমি আপডেট হই, ডেলি আপডেট হই। এবং আমরা মাঝে মাঝে ভার্চুয়াল করি, যাতে করে আমাদের কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে। আমাদের রাজ্যে কৃষকরা যেভাবে বিমা পায়, কৃষি বিমা, চাষ খারাপ হয়ে গেলে, এই জল বৃষ্টিতে নষ্ট হয়ে গেলে তারা বিমার অন্তর্ভুক্ত থাকে। ফলে আমাদের রাজ্যে চাষের ক্ষতির জন্য
কোনো কৃষককে আত্মহত্যা করতে হয় না, অত বিমা বিমা দিয়ে সেটা সম্পূর্ণ। একটা কৃষক 60 বছর পর্যন্ত এই টাকাটা পাবে, এই কৃষক বন্ধু হেনা তানা যা কিছু পাচ্ছে, তারপরেও পাবে। 60 বছরের মধ্যে মারা গেলে 2 লক্ষ টাকা পাবে, আচ্ছা 2 লক্ষ টাকা পাবে। 60 বছর হয়ে গেলে তারপর থেকে 1000 টাকা পেনশন পাবে। ফলে আমাদের যে কৃষকরা ওয়েল প্রোটেক্টেড, আচ্ছা। যা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। তো তোমার এই দপ্তরের কর্মকাণ্ড আর রাজনৈতিক পরিবেশ এই নিয়ে শেষ নয়, যেটা তোমায় জিজ্ঞেস করব যে কটা সিট আশা করছো লোকসভা ইলেকশন? আমি তো মানে তুমি খুব অভিজ্ঞ এবং আমি আমার যা ধারণা শেষমেশ রাজনীতির মানে প্রচার থেকে শেষ করে সবকিছুর পর শেষ জায়গায় যে গিয়ে দাঁড়াবো, তাতে আমার ধারণা 35-এর কম তো নিশ্চয়ই নই আমরা, আরো বাড়তে পারে। 35-এর কম নিশ্চয়ই নয়, এটা অনেকটা আশাবাদী হয়ে গেল না? অনেকটা আশাবাদী না, এটা রিয়েলিটি তুমি দেখে দিও। আচ্ছা, শোভনদা এই দপ্তরের কাজ কিছু তুলে ধরলেন, যেটা ভারতবর্ষে কৃষি বিভাগ অনেক উন্নতি করেছে বিগত কয়েক বছর ধরে, এবং সাথে সাথে রাজনীতিভাবেও অনেকটাই তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে বিজেপির থেকে। শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখ থেকে এটা আমরা শুনলাম। আশাবাদী উনি যে 35টা সিট টিএমসি পাবে। দেখা যাক কি হয়, ফল জুন মাসেই বেরোবে, কিন্তু অনেকটা গ্রাউন্ড, অনেকটা জমি যে তোমরা সামনে নিতে পেরেছো, সেটাই তুমি বলো। এ ব্যাপারে আমি নিশ্চিত যে আমরা অনেকটা জমি সামনে নিতে পেরেছি, কারণ আমরা অনেক আগে ডিক্লেয়ার করে দিচ্ছি আমাদের নাম, ক্যান্ডিডেটদের নাম। ক্যান্ডিডেট নিয়ে ক্ষোভ বিক্ষোভ খুব বেশি নেই, আর সেটা থাকে সব সময়। আমাদের মতো দলে তো থাকেই, অন্য দলে থাকে আরো বেশি থাকে। সেখানে আমরা সেই জায়গাগুলো সামনে নিয়েছি, এবং মমতা তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল, আহত হওয়ার জন্য একটুখানি থেমে আছে, আবার এক্ষুনি বেরোবে। বেরিয়ে পড়েওছে মাঝে মাঝেই, তো গিয়ে গার্ডেন নিচে গিয়েছিল, বেরিয়ে পড়েওছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েছে। আমরা গোটা দল আমরা রোজ বেরোচ্ছি। আমি আমার কেন্দ্রে প্রায় রেগুলার যাচ্ছি, আজকেও যাবো, কালকেও যাবো, গতকাল গেছিলাম, তার আগের দিন গেছিলাম। রেগুলার মিটিং করছে। আমার ধারণা আমরা আমাদের পজিশনটা আস্তে আস্তে উই আর মানে ডেভেলপিং এভরিডে। প্রত্যেক দিনই উন্নতি হচ্ছে। নমস্কার, ধন্যবাদ এএনএম নিউজে দেখার জন্য। আপনারা দেখতে থাকুন এএনএম নিউজ। ধন্যবাদ শোভনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আগামী দিনে আবার আমরা এরকম একজন বিশিষ্ট ব্যক্তির সাথে কথা বলবো, বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করবো। নমস্কার। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।